ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য জিওগ্রাফির রিভিশন ক্লাস নিয়ে এসেছি। আমি দেখো এর আগেও তোমাদের দুটো ক্লাস দিয়েছি, পলিটি এবং হচ্ছে তোমার অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে কিন্তু তোমাদের দিয়েছি দুটো ম্যারাথন ক্লাস। তোমরা যারা দেখোনি তারা কিন্তু যে দেখে নেবে, এবং বায়োলজিও তোমাদের দিয়েছি, ঠিক আছে। আজকে যেটা দেবো সেটা হচ্ছে জিওগ্রাফির উপরে ম্যারাথন ক্লাস, খুব ইম্পর্টেন্ট। দেখো যে প্রশ্নগুলো প্রিভিয়াসে এসেছিল সেই কোশ্চেনগুলাই তোমাদের কিন্তু নিয়েছি, এবং এই কোশ্চেনের যে সারাউন্ডিং কোশ্চেনগুলি আছে সবই কিন্তু আমি ডিটেলে আলোচনা করব। দেখো আমি কিন্তু এখনো তোমাদের এই রিসেন্ট শুরু করেছি, আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখনো পড়াতে পারিনি। খুব তাড়াতাড়ি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মিসলেনিয়াস এক্সামের পরে শুরু করব। কিন্তু তোমাদের যে আজকে আমি কিন্তু জিওগ্রাফিটা একদম ইন ব্রিফ আলোচনা করব, ঠিক আছে। এবং এই আলোচনার মাধ্যমে তোমরা দেখবে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব উপকার হবে। যারা পুলিশের পরীক্ষা আছে, ক্লার্কশিপের এক্সাম আছে, মিসলেনিয়াস আছে, সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে মন দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করছি। কি বলছে দেখো, ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কি লেখা আছে না, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? তাহলে ভারতের গেটওয়ে অফ ইন্ডিয়া, সরি গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মনে রাখবে, গেটওয়ে অফ ইন্ডিয়া বা ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মুম্বাই থেকে আর কি জানতে হবে? মুম্বাই থেকে আর একটা খুব ইম্পর্টেন্ট, যে সিটি অফ সেভেন আইল্যান্ড বলা হয়, ঠিক আছে। সেভেন আইল্যান্ড, সেভেন আইল্যান্ড খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। আরেক মনে রাখবে, এই কি মনে রাখবে, এই মুম্বাইকে কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয়, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বা অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়? মনে রাখবে মুম্বাইকেই কিন্তু বলা হয়, ঠিক আছে। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, আরো আছে, আমি কিন্তু তোমাদের যখন পড়াবো চ্যাপ্টার ওয়াইজ তখন কিন্তু বলবো। চেন্নাই, চেন্নাই মনে রাখবে মারিনা বিচ আছে, খুব ইম্পর্টেন্ট। যে মারিনা বিচ, মারিনা বিচ কোথায় আছে? মনে রাখবে মারিনা বিচ হচ্ছে সব থেকে লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া। মারিনা বিচটা কিন্তু এই চেন্নাই কিন্তু আছে, ঠিক আছে। আর মনে রাখবে চেন্নাইকে বলা হয় কি? ডেট্রয়েট অফ এশিয়া, ডেট্রয়েট অফ এশিয়া খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ডেট্রয়েট অফ এশিয়া কাকে বলা হয়? মনে রাখবে চেন্নাইকেই বলা হয়। কলকাতা, কলকাতাকে তোমরা সবাই জানো সিটি অফ জয় বলে, সিটি অফ জয়, সিটি অফ জয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সিটি অফ প্যালেস, সিটি অফ প্যালেস। এবং মনে রাখবে ভারতের কালচারাল ক্যাপিটাল, ঠিক আছে, সাংস্কৃতিক রাজধানী বলা হয়, ঠিক আছে, কালচারাল ক্যাপিটাল। যে পয়েন্ট গুলা বললাম, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয় মনে রাখবে, সেটা কিন্তু কলকাতাকে বলা হয়। আর দেখো দিল্লি, দিল্লি থেকে একটা প্রশ্ন আসে যে দিল্লির পূর্ব নাম কি? মনে রাখবে দিল্লির পূর্ব নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে দিল্লির পূর্ব নাম কি? ইন্দ্রপ্রস্থ। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। চলো এরপরে কোশ্চেন কি আছে দেখি। বলছে নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটির সাথে ভারতের সীমান্ত সব থেকে বেশি পরিমাণে আছে, তাই তো। তাহলে বেশি পরিমাণে সব থেকে মানে বাউন্ডারি কার সঙ্গে আছে? মনে রাখবে বাংলাদেশের সঙ্গে কিন্তু সব থেকে বেশি বাউন্ডারি আছে। তো তোমাদের আমি একটু ক্লিয়ার করিয়ে দিই। দেখো যদি বলা হয় এক নম্বরে কে, এক নম্বরে মনে রাখবে বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি বাউন্ডারি আছে। দু নম্বরে কি? মনে রাখবে দু নাম্বার হচ্ছে চায়না, চায়নার সঙ্গে আছে। এবং তিন নম্বরে মনে রাখবে কার সঙ্গে আছে? পাকিস্তানের সঙ্গে আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এক নম্বরে কি বললাম? বাংলাদেশ। এর প্রশ্ন পড়ে যে বাংলাদেশের সঙ্গে স্যার কত কত কিলোমিটার আছে? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে 4096 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 4096 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার বাউন্ডারি আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা প্রশ্ন পড়ে যে ভারতের মানে তোমার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রশ্ন হবে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোন মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি সব থেকে ম্যাক্সিমাম আছে? মনে রাখবে সেটা কিন্তু বাংলাদেশেরই আছে, ঠিক আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এটা মনে রাখবে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে কার সঙ্গে? সেটা কিন্তু বাংলাদেশের সঙ্গেই কিন্তু আছে। প্রশ্নটা পড়ে যে কত কিলোমিটার স্যার? পরে এটা হচ্ছে 2272 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, এই 2272 কিলোমিটার, এটাও কিন্তু জেনে রাখতে হবে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, আরেকটা পরে, যে এমন একটা
স্টেটের নাম বলো, এমন একটা রাজ্যের নাম বলো যে রাজ্যটা 3 দিকে বাংলাদেশের বাউন্ডারি আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার হচ্ছে 3 দিকে, ঠিক আছে, 3 দিকে বাংলাদেশের বাউন্ডারি আছে, মনে রাখবে 3 দিকে কিন্তু কি আছে, বাংলাদেশের বাউন্ডারি আছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, আমি বলে দিয়েছি যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে চায়না, তারপরে হচ্ছে পাকিস্তান। আচ্ছা আচ্ছা দেখো, নেপাল থেকে মনে রাখবে, নেপালে কেটু আছে, কেটু মানে সরি কেটু নয়, মাউন্ট এভারেস্ট আছে। এভারেস্ট, তাহলে মাউন্ট এভারেস্ট আমরা জানি মাউন্ট এভারেস্টের উচ্চতা পড়ে, যে মাউন্ট এভারেস্ট হচ্ছে 8848.86 মিটার। খুব ইম্পর্টেন্ট, 0.86 মানে একটু বেড়েছে কিন্তু, হ্যাঁ 8848 নয়, 8848.86 মিটার। এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট, এটা আমরা সবাই জানি। এই মাউন্ট এভারেস্টটা কোথায় আছে মনে রাখবে, মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে আছে, ভারতে কিন্তু নেই। বুঝা গেল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভুটান থেকে একটা জিনিস মনে রাখবে, ভুটান হচ্ছে তোমার এখানে প্লেস অফ মানে হাউস অফ থান্ডারবোল্ট, মানে হচ্ছে এখানে সব থেকে বেশি তোমার থান্ডারবোল্ট বলতে তোমার কি বলে যেটাকে বেশি হচ্ছে বজ্রপাতের দেশ বলা হয়, বজ্রপাতের দেশ, ঠিক আছে। তাহলে থান্ডারবোল্ট কিন্তু সব থেকে বেশি মনে রাখবে এই ভুটানেই কিন্তু হয়। আর মনে রাখবে আরেকটা প্রশ্ন পড়ে, এই ভুটানের কিন্তু মানে একমাত্র পৃথিবীর মধ্যে দেশ যার হচ্ছে কার্বন নেগেটিভ, ঠিক আছে, কার্বন নেগেটিভ কান্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কার্বন নেগেটিভ কান্ট্রি, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। তাহলে কার্বন নেগেটিভ কান্ট্রি কি বললাম, সেটা হচ্ছে ভুটান। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কি বললাম, কার্বন নেগেটিভ কান্ট্রি কি, সেটা হচ্ছে ভুটান, এবং হচ্ছে ভুটানকে মনে রাখবে বজ্রপাতের দেশ বলা হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এগুলো কিন্তু এখান থেকে জানবে। এরপর দেখো হেমিস ন্যাশনাল পার্ক। তাহলে হেমিস ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, আমরা জানি হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে লাদাখে মনে রাখবে সব থেকে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক যেটাকে বলা হয় হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস হচ্ছে ভারতের বৃহত্তম মানে লার্জেস্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ন্যাশনাল পার্ক সব থেকে বড় ন্যাশনাল পার্কের নাম মনে রাখবে হেমিস। এটা কোথায় অবস্থিত, লাদাখে অবস্থিত। আর আমরা জানি বর্তমানে হচ্ছে লাদাখ কিন্তু লার্জেস্ট সব থেকে বড় ইউটি মানে কি স্যার, ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। সেটা কি মনে রাখবে, লাদাখ বর্তমানে, কিন্তু এটা কিন্তু পরে যখন আবার চেঞ্জ হতে পারে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা মাথায় খেয়াল রাখবে, লাদাখ কিন্তু বর্তমানে সব থেকে লার্জেস্ট ইউটি বা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। আচ্ছা তোমাদের একটু বলে দিই আমি, যদি বলা হয় স্যার ফার্স্ট ন্যাশনাল পার্ক কি, ফার্স্ট ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফার্স্ট ন্যাশনাল পার্ক কিন্তু তোমার জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক, এই জিম করবেট ন্যাশনাল পার্কের পুরনো নাম কিন্তু হেইলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে, হেইলি, আচ্ছা হেইলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে, হেইলি ন্যাশনাল পার্ক। আচ্ছা বর্তমানে কিন্তু এই জিম করবেট নামটা আর নেই, এটা আবার চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হয়েছে, এখন কি হয়েছে বলতো, এখন হয়েছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক, গঙ্গা ন্যাশনাল পার্ক। কারণ এই তোমার জিম করবেট ন্যাশনাল পার্কের উপর দিয়ে কিন্তু রামগঙ্গা রিভার বয়ে গেছে, ঠিক আছে, এই জন্য কিন্তু এর নামটা চেঞ্জ হয়ে কি হয়েছে, রামগঙ্গা ন্যাশনাল পার্ক, রামগঙ্গা ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এগুলো কিন্তু এখান থেকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমি তোমাদের বললাম। দেখো ন্যাশনাল পার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, যে কোথায় কোন ন্যাশনাল পার্ক আছে। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে, তাহলে দেখো নামচা বারোয়া মানে একদম আমরা জানি নামচা বারোয়া কোথায় আছে, অরুণাচল প্রদেশে আছে। এবারে অরুণাচল প্রদেশের মাধ্যমে মনে রাখবে এই যে ব্রহ্মপুত্র রিভার এখানে কিন্তু এন্টার করছে, ঠিক আছে, ব্রহ্মপুত্র রিভার।
মনে রাখবে এটা অনেক উপর থেকে ব্রহ্মপুত্র রিভারটা পড়ে, ওই জন্য একে বলা হয় স্কাই রিভার বলা হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্কাই রিভার কাকে বলে। আচ্ছা মনে রাখবে এই ব্রহ্মপুত্রকেই বলা হয় মেল রিভার। তাহলে আমরা কিন্তু যত রিভার আছে, আমরা রিভার অ্যাকচুয়াল মায়ের সঙ্গে তুলনা করি মানে ফিমেল হয়, কিন্তু মনে রাখবে এই যে ব্রহ্মপুত্র একমাত্র নদ, মানে নদী নয় কিন্তু এটা। আচ্ছা আরেকটা প্রশ্ন হয়, এই ব্রহ্মপুত্র রিভার একে কিন্তু রেড রিভারও বলা হয়, রেড রিভার। রেড রিভার কাকে বলে? ব্রহ্মপুত্র রিভারকে বলা হয়। ঠিক আছে, তাহলে এইখান থেকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আরেকটা মনে রাখবে, ব্রহ্মপুত্র রিভারের মধ্যে ন্যাশনাল ওয়াটারওয়ে 2, এই ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কিন্তু ব্রহ্মপুত্র রিভারের উপরেই আছে। আচ্ছা আরেকটা মাথায় খেয়াল রাখবে, ব্রহ্মপুত্র রিভার থেকে ইম্পর্টেন্ট যেটা পড়ে সেটা হচ্ছে মাজুলি আইল্যান্ড, মাজুলি দ্বীপ, মাজুলিয়া দ্বীপ বা মাজুলি আইল্যান্ড হচ্ছে তোমার এশিয়ার হচ্ছে বৃহত্তম আইল্যান্ড, সেটা রিভার আইল্যান্ড, বৃহত্তম রিভার আইল্যান্ড, সেটা কিন্তু এই ব্রহ্মপুত্র রিভারের উপরেই অবস্থিত। ঠিক আছে, দেখো ব্রহ্মপুত্র রিভার সম্বন্ধে যদি বলি অনেক পয়েন্ট আছে আর এখনো বলতে পারবো, তো তোমরা মাথায় খেয়াল রাখবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে নামচা বারোয়া থেকে, মনে রাখবে বললাম উপর থেকে একদম নামচা বারোয়া থেকে নামছে, এটা এটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্র রিভার কোথায় তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে? মনে রাখবে তিব্বতের মানসরোবর লেক থেকে উৎপন্ন হয়েছে, এবং মানসরোবরে এর নাম কিন্তু সাংপো। ইম্পর্টেন্ট পয়েন্ট, তিব্বতে, এটা হচ্ছে তিব্বতের নাম কিন্তু সাংপো, তিব্বতের নাম কিন্তু সাংপু। তাহলে কিন্তু এই পয়েন্টগুলো বললাম। আচ্ছা গঙ্গা, তোমাদের গঙ্গাটা বলি। দেখো গঙ্গা হচ্ছে ভারতের তোমার সব থেকে দীর্ঘতম মানে বৃহত্তম নদী, তাই তো আমরা জানি। এবারে গঙ্গার তোমার টোটাল হচ্ছে 2525 কিলোমিটারের হচ্ছে তোমার দৈর্ঘ্য, 2525 কিলোমিটার দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা গঙ্গা, এবারে প্রশ্ন পড়ে স্যার ওয়েস্ট বেঙ্গলে কত গেছে? ওয়েস্ট বেঙ্গলে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে 520 কিলোমিটার। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 520 কিলোমিটার বয়ে গেছে গঙ্গা রিভার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে জেনে রাখবে, পরে আমি আবার তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো সব কিন্তু বলবো। আচ্ছা নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হিমালয়ের অংশ নয় কোনটা? দেখো হিমালয় আমরা জানি তোমার একদম উপর থেকে গ্রেটার হিমালয়, তারপরে মিডিল হিমালয়, তারপরে হচ্ছে তোমার লোয়ার হিমালয় বা শিবালিক। তাহলে হিমাদ্রি, হিমাচল, শিবালিক। দেখো হিমাদ্রি সবার উপরে আছে, হিমাদ্রি সবের উপরে থাকে হিমাদ্রি, তারপরে হচ্ছে তোমার হিমাচল, তারপরে হচ্ছে শিবালিক। তাহলে হিমাদ্রি, হিমাচল, শিবালিক বাদ দিয়ে আমাদের কি আছে? সহ্যাদ্রি। তাহলে এটা আমাদের সহ্যাদ্রি হচ্ছে তোমার হিমালয়ের অংশ নয়। ক্লিয়ার? হিমালয়ের অংশ নয় কোনটা, সেটা মনে রাখবে এই সহ্যাদ্রি। সহ্যাদ্রি বলতে এটা পশ্চিম ঘাট পর্বতমালার অপর নাম, পশ্চিম ঘাট, ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটের অপর নাম হচ্ছে পশ্চিম ঘাট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো পশ্চিম ঘাটটা সম্বন্ধে একটু তোমাদের ডিটেল জানতে হবে, আমি তোমাদের বলে দিই। দেখো পশ্চিম ঘাটের ঠিক যদি আমি তোমার কল্পনা করি, পশ্চিম ঘাটটা ঠিক এইরকম টাইপের আছে। দেখো তাহলে পশ্চিম ঘাটের এই দিকটাতে, তাহলে এই দিকটা আমরা জানি এদিকে কি আছে? বঙ্গোপসাগর আছে, এদিকটাই বঙ্গোপসাগর আছে। আচ্ছা এদিকটা হচ্ছে তোমার তাহলে এইদিকে দেখো, এটা তোমার যদি আমি ভারতের কল্পনা করি তাহলে কিন্তু দেখো কেমন ভাবে আসছে। তাহলে এইখান থেকে কিন্তু সরি, এটা আরব সাগরকে যদি কল্পনা করি, এই আরব সাগর থেকে দেখো যত জল, যত হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সব কিন্তু এখানে যাবে, এখানে গিয়ে এইখানে উপরে মেঘ হবে, মেঘ সৃষ্টি হয়ে কিন্তু এখানেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক আছে, মনে রাখবে এইটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড, এটাকে বলা হয় লিওয়ার্ড সাইড। ঠিক আছে, তো এই দিকে দেখো এইখানে কিন্তু যে বৃষ্টিপাত তাহলে হচ্ছে বেশি পরিমাণে, বাট এই দিকে বৃষ্টিপাত হচ্ছে না। তাহলে এই দিকে মনে রাখবে প্রশ্ন হয় যে এই দিকটাতে কি হয় না, চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। খুব ইম্পর্টেন্ট, তাহলে চিরহরিত অরণ্য, ঠিক আছে, চিরহরিত অরণ্য এদিকে লক্ষ্য করা যায়। ঠিক তার অপোজিট দিকটাতে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মনে রাখবে পর্ণমোচী বৃক্ষ, পর্ণমোচী, পর্ণমোচী বৃক্ষ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে পশ্চিম ঘাট এমন একটি জায়গা, তার ঢাল মানে পশ্চিম ঘাটের ঢালের এই দিকে কি পাওয়া যায়? মনে রাখবে চিরহরিত অরণ্য, আর ওই দিকটাতে কি পাওয়া যাচ্ছে? পর্ণমোচী বৃক্ষ বা পর্ণমোচী অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা এবারে এই যে ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম পড়ে মনে রাখবে আনাইমুদি, মুদি।
খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মনে রাখবে পশ্চিম ঘাটের মধ্যে কিন্তু আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, আর পশ্চিম ঘাটেরও সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে আনাইমুদি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই পশ্চিম ঘাটের মধ্যে মনে রাখবে সোলা ফরেস্ট লক্ষ্য করা যায়। সোলা ফরেস্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সোলা ফরেস্ট কোথায় লক্ষ্য করা যায়? মনে রাখবে সোলা ফরেস্ট লক্ষ্য করা যায় ওয়েস্টার্ন ঘাটে। আর মনে রাখবে ওয়েস্টার্ন ঘাটটা অনেকটা কন্টিনিউয়াস, ঠিক আছে, অনেকটা কন্টিনিউয়াস, যেমন ইস্টার্ন ঘাটটা ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, এটা মনে রাখবে কন্টিনিউয়াস রেঞ্জ। ঠিক আছে, তো আমি পরে তোমাদের আবার বাকিটা বলবো। চলো এরপরে কোশ্চেন কি আছে দেখি। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, উলার লেক মনে রাখবে জম্মু কাশ্মীরে অবস্থিত। মনে রাখবে এই উলার লেক এটাই কিন্তু ঝিলাম রিভার, তোমার ঝিলাম রিভারটা কিন্তু এই উলার লেকের মানে উলার লেকের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে পরে কিন্তু ঝিলাম রিভার। ঝিলাম রিভারে উপরেই কিন্তু কি আছে? উরি ড্যাম আছে, আমরা জানি সবাই উরি ড্যাম। খুব ইম্পর্টেন্ট, উরি ড্যাম কোথায় আছে? মনে রাখবে এই ঝিলাম রিভারের উপরেই কিন্তু উরি ড্যাম আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এটা কিন্তু জম্মু কাশ্মীরে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এরপরে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখছি। আচ্ছা, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? দেখো সুলতানপুর হরিয়ানাতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সুলতানপুর। দেখো তোমাদের আমি কয়েকটা পাখিরালয়ের নাম বলি। একটা হচ্ছে ভারতপুর বা ঘানা পাখিরালয়, ঠিক আছে, ঘানা পাখিরালয়। মনে রাখবে ঘানা পাখিরালয় বা ভারতপুর পাখিরালয়, এটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। রাজস্থান খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে রাজস্থানে কি আছে? ঘানা পাখিরালয় কিন্তু অবস্থিত। আরো একটা প্রশ্ন পড়ে, খুব ইম্পর্টেন্ট, যে সেলিম আলী দুটো জিনিস আছে মনে রাখবে। একটা সেলিম আলী ন্যাশনাল পার্ক আছে, মনে রাখবে সেলিম আলী ন্যাশনাল পার্ক কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। বাট সেলিম আলী পাখিরালয় যদি বলে তখন মনে রাখবে সেটা কোথায় আছে? সেটা কিন্তু গোয়াতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, তাহলে গোয়াতে এই সেলিম আলী তোমার পাখিরালয়, ঠিক আছে, সেলিম আলী পাখিরালয় কিন্তু অবস্থিত। আর আমরা দেখো জানি, আমি তোমাদের বারবারই বলি যে পাখি সম্বন্ধে পড়াকে কি বলা হয়? অর্নিথোলজি, ঠিক আছে, অর্নিথোলজি। পক্ষী সম্বন্ধে পড়াকে বলা হয় অর্নিথোলজি। এবার পরে স্যার একজন পক্ষী বিশারদের নাম বলুন। স্যার পক্ষী বিশারদের নাম হচ্ছে তোমার সেলিম আলী। খুব ইম্পর্টেন্ট, সেলিম আলী একজন কি পক্ষী বিশারদ ছিলেন। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পয়েন্টগুলা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা দেখে নেবে। আচ্ছা দেখো, উত্তরপ্রদেশ থেকে বলে দিই, উত্তরপ্রদেশ থেকে একটা খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, দুধুয়া ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান খুব ইম্পর্টেন্ট। দুধুয়া ন্যাশনাল পার্ক কোথায় আছে? মনে রাখবে এই উত্তরপ্রদেশেই কিন্তু অবস্থিত। ঠিক আছে, আচ্ছা দেখো আমি বলে দিই তোমার আসামে কি কি আছে। আসামে আছে কাজিরাঙ্গা আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে। আর একটা পরে মনে রাখবে মানস ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট, যে মানস ন্যাশনাল পার্ক এবং হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে? মনে রাখবে আসামে আছে। আর আমি বলেছি তোমাদের বারবার, এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এখানে কিন্তু ওয়ান হর্ন রাইনো মানে এক সিংহ গন্ডার কিন্তু এখানেই লক্ষ্য করা যায়। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন কি দেখি। কোন রাজ্যকে ভগবানের নিজের দেশ বলা হয়? গডস ওন কান্ট্রি কাকে বলা হয়? মনে রাখবে কেরালাকে বলা হয়। ঠিক আছে, কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। মনে রাখবে কেরালায় কিন্তু সব থেকে বেশি মানে মশলা উৎপন্ন হয়। ঠিক আছে, কেরালাতেই। আচ্ছা, হিমাচল প্রদেশ থেকে বলে রাখি, হিমাচল প্রদেশ থেকে খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এই হিমাচল প্রদেশে একে অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া, ভারতের অ্যাপেল স্টেট বলা হয়, বা ভারতের ফলের ঝুড়ি কাকে বলা হয়? মনে রাখবে এই হিমাচল প্রদেশকে কিন্তু ভারতের ফলের ঝুড়ি বলা হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তেলেঙ্গানাটা বলে রাখি, এটা বারবার পরে দেখো, সব থেকে নিউয়েস্ট বা নবীনতম রাজ্যর নাম কি? সেটা হচ্ছে তেলেঙ্গানা। খুব ইম্পর্টেন্ট, যে নবীনতম রাজ্য
ঠিক আছে, সেটা মনে রাখবে যে তেলেঙ্গানা হচ্ছে সব থেকে নবীনতম রাজ্য। এবারে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই তেলেঙ্গানা কবে তৈরি হয়েছিল। ঠিক আছে, একদম ডেট সমেত কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে, ওই জন্য তোমাদের আমি কিন্তু বললাম। ঠিক আছে, চলো এরপরে দেখি কি আছে। আচ্ছা, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় আছে? দেখো রাজ্য বলে দিয়েছে মানে একদম কোশ্চেনটা সহজ করে দিয়েছে। মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে, একদম জায়গা সমেত পড়তে হবে। মনে রাখবে বাঁকুড়াতে আছে। তাহলে বাঁকুড়ায় কি আছে, বাঁকুড়াতে কি আছে, শুশুনিয়া পাহাড়। দেখো পাহাড় থেকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ে দিয়েছি, কোথায় কি পাহাড় আছে ভালো করে যে দেখে নিবে। তোমাদের কিন্তু আমি কয়েকটা বলে দিই কি কি। দেখো প্রশ্ন হবে স্যার অযোধ্যা পাহাড় কোথায় আছে, অযোধ্যা, অযোধ্যা। আর মনে রাখবে অযোধ্যা, বাগমুন্ডি, জয়চন্ডী এগুলো সবই কিন্তু পুরুলিয়া জেলায় আছে, পুরুলিয়া। ঠিক আছে, তাহলে পুরুলিয়া জেলায় কিন্তু এগুলা অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। আর পুরুলিয়াতেই মনে রাখবে সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত রাজ্য। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়, মনে রাখবে কম বৃষ্টিপাত কিন্তু এই পুরুলিয়াতে হয়। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়, মনে রাখবে পুরুলিয়া জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়, পুরুলিয়া জেলা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আচ্ছা পশ্চিমবঙ্গের। আর আরেকটা পরে দেখো মামা ভাগ্নে পাহাড়, মামা ভাগ্নে পাহাড়। ঠিক আছে, মামা ভাগ্নে পাহাড় কোথায় আছে, বীরভূমে আছে, বীরভূম। বীরভূমে কি জানি বক্রেশ্বর আছে, তাই তো উষ্ণ প্রস্রবণ বীরভূমেতেই অবস্থিত। তাহলে কিন্তু এইগুলো কিন্তু এই তিনটা পাহাড় খুব পড়ে, অযোধ্যা পাহাড়, মা ভাগ্নে পাহাড় এবং হচ্ছে শুশুনিয়া পাহাড়। ঠিক আছে, তাহলে অযোধ্যা পুরুলিয়াতে আছে, মা ভাগ্নে পাহাড় বীরভূমে অবস্থিত, আর তোমার হচ্ছে শুশুনিয়া পাহাড় কোথায় আছে, মনে রাখবে শুশুনিয়া পাহাড়টা কিন্তু বাঁকুড়াতে অবস্থিত। তাহলে এই পাহাড়গুলা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পাহাড়, এগুলো কিন্তু মনে রাখবে। যে ইন্ডিয়া শেয়ার অফ টোটাল ল্যান্ড এরিয়া ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট, তাহলে ভারতবর্ষ টোটাল ল্যান্ড এরিয়ার মধ্যে কত অংশ কভার করে আছে, মনে রাখবে 2.4% কভার করে আছে, 2.4%। একটু বলে দিই আমি। দেখো যদি বলা হয় যে পৃথিবীর মধ্যে ভারতের যে অবস্থান, ভারত মানে কততম তোমার এরিয়া, মানে এরিয়া ওয়াইজ কততম দেশ বা কততম কান্ট্রি, মনে রাখবে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি, সেভেন্থ লার্জেস্ট। সব থেকে লার্জেস্ট যদি বলা হয়, সব থেকে লার্জেস্ট মনে রাখবে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশ, আর ভারতবর্ষ হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। ঠিক আছে, তাহলে প্রথমে আছে রাশিয়া, তারপরে কানাডা, তোমাদের আমি কিন্তু পরে পড়াবো। ঠিক আছে, পরপর করে অনেকগুলো জানতে হয়, তার মধ্যে কিন্তু ইন্ডিয়ার নামটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু সপ্তম। ঠিক আছে, সপ্তম লার্জেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড এরিয়া ওয়াইজ। আরেকটা কথা কিন্তু পরীক্ষায় আসে যে দেখো এনে একটা কথা বলেছে না ল্যান্ড এরিয়া, দেখো তাহলে ইন্ডিয়া যদি যত ল্যান্ড এরিয়া আছে পৃথিবীর মধ্যে তার মধ্যে 2.4% কভার করে আছে। আর যদি বলা হয় স্যার ল্যান্ড এরিয়া ওয়াটার সবকিছু যদি মিশিয়ে দেওয়া হয় যে টোটাল কত জায়গা দখল করে আছে, তখন কিন্তু মানে টোটাল সারফেসের মধ্যে কত এরিয়া দখল করে আছে, তখন কিন্তু মনে রাখবে 0.57%। 0.57% কিন্তু দখল করা আছে টোটাল যে তোমার সারফেস আছে সেই টোটাল সারফেসের মধ্যে। ঠিক আছে, এটা টোটাল সারফেস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু পরীক্ষায়। টোটাল আর্থ, তাহলে টোটাল আর্থ সারফেসের মধ্যে কত না 0.57% কিন্তু এটা দখল করে আছে। আর আমি কি বললাম, এটা কিন্তু যদি বলা হয় ল্যান্ড মাস, ল্যান্ড এরিয়ার মধ্যে তখন কিন্তু 2.4%। ঠিক আছে, এই দুটো কিন্তু গুলাবে না, এই দুটো কিন্তু আলাদা কোশ্চেন। চলো এরপরে দেখি কি আছে। যা রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীকূলে নির্মিত হয়েছে, মনে রাখবে রাউরকেল্লা এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। ঠিক আছে, ব্রাহ্মণী রিভার। আচ্ছা রাউরকেল্লা কোথায় আছে, খুব ইম্পর্টেন্ট, উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যাতে আছে মনে রাখবে রাউরকেল্লা স্টিল প্লান্ট।
আচ্ছা, আরেকটা মনে রাখবে, রাউরকেলা স্টিল প্ল্যান্ট এটা কিন্তু ওয়েস্ট জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছে। ওয়েস্ট জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছে। দেখো কয়েকটা স্টিল প্ল্যান্ট পরীক্ষায় বারবার আসে, তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো কি কি আছে। একটা হচ্ছে দুর্গাপুর এ কার সহযোগিতায় তৈরি হয়েছে? ইউকের সহযোগিতায় তৈরি হয়েছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আর কি আছে? দুটো দেখো বি দিয়ে তৈরি, ভিলাই এবং বোকারো। ভিলাই হচ্ছে বোকারো, এবং বোকারো। দেখো ভিলাই এবং বোকারো এটা হচ্ছে ইউএসএসআর এর সহযোগিতায় তৈরি হয়েছে। ইউএসএসআর বলতে রাশিয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি কি বললাম? দুর্গাপুর ইউকে সহযোগিতায় তৈরি হয়েছে, ভিলাই বোকারো ইউএসএসআর এর সহযোগিতায় তৈরি হয়েছে, আর রাউরকেলা স্টিল প্ল্যান্ট এটা তৈরি হয়েছে কার সহযোগিতায়? ওয়েস্ট জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছে। ক্লিয়ার? এবং এদের লোকেশন গুলাও পরে তোমরা কিন্তু লোকেশন গুলো একটু পড়ে নেবে যে কোথায় কোনটা কি আছে, ঠিক আছে। আমি তোমাদের বললাম এগুলা কিন্তু বারবার পরীক্ষায় আসে, তো তোমরা কিন্তু ভালো করে এগুলা দেখে নেবে, ঠিক আছে। চলো এরপরে দেখি, ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য। তাহলে সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য মনে রাখবে ভারতের মধ্যে, সেটা হচ্ছে বিহার, ঠিক আছে। তাহলে বিহারের জনঘনত্ব সব থেকে বেশি। জনঘনত্ব বলতে কি না, পপুলেশন ডেনসিটি, ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পপুলেশন ডেনসিটি ম্যাক্সিমাম কার? ম্যাক্সিমাম মনে রাখবে সেটা হচ্ছে বিহারের। সেকেন্ডে কে আছে স্যার? এটাও পরে পরীক্ষায়, মানে 1 নম্বরে আছে বিহার, কিন্তু 1 নম্বরে। আর 2 নম্বরে মনে রাখবে, 2 নম্বরে হচ্ছে পপুলেশন ডেনসিটিতে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। 2 নম্বরে কে? পশ্চিমবঙ্গ। এবারে প্রশ্ন পড়ে স্যার পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? এটা মনে রাখতে হবে 1028, ঠিক আছে, 1028 জন। খুব ইম্পর্টেন্ট যে ভারতের পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত মনে রাখবে, এটা কিন্তু জনঘনত্বের দিক থেকে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট, এবং মনে রাখবে যে এটা কিন্তু 1028, জনঘনত্ব কত? 1028, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো তোমাদের একটু জনসংখ্যার ব্যাপারটা আমি বলে দিই। জনসংখ্যা, নাম্বার অফ পপুলেশন পরীক্ষায় আসে যে স্যার 1 নম্বরে কে? সব থেকে পপুলেশন বা জনসংখ্যা বেশি কোথায়? খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ইউপি, উত্তরপ্রদেশে সব থেকে বেশি। তারপরে কি? তারপরে আছে মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্র। 3 নম্বরে কি? 3 নম্বরে স্যার বিহার। 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমাদের বারবার 4 নম্বরে এই ওয়েস্ট বেঙ্গলটা মাথায় খেয়াল রাখতে হবে, এবং সবগুলোই কিন্তু পরীক্ষা আসে। তাহলে যদি বললাম জনসংখ্যার দিক থেকে, এটা জনসংখ্যা আর জনঘনত্ব দুটো জিনিস কিন্তু আলাদা, এটা ক্লিয়ার করে নাও। যদি বলে জনসংখ্যা সব থেকে বেশি কোথায়? ইউপিতে, তারপরে স্যার মহারাষ্ট্র, তারপরে বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 4th। দেখো জনসংখ্যার দিক থেকে ওয়েস্ট বেঙ্গলে 4, বাট জনঘনত্বের দিক থেকে কিন্তু সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। আচ্ছা, শাল এক ধরনের কি মনে রাখবে? শাল এক ধরনের পর্ণমোচী বৃক্ষ, ঠিক আছে, ডেসিডিউয়াস ফরেস্ট। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের একটু ফরেস্ট সম্বন্ধে আমি বলে দিই। দেখো আন্দামান নিকোবর, নিকোবরে মনে রাখবে এমন একটা প্লেস যেখানে চিরহরিত অরণ্য, আচ্ছা ম্যানগ্রোভ অরণ্য এবং হচ্ছে পর্ণমোচী অরণ্য, 3 ধরনের অরণ্যই লক্ষ্য করা যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আন্দামান নিকোবর এমন একটা প্লেস বা এমন একটা জায়গা বা এমন একটা আইল্যান্ড যেখানে চিরহরিত এবং হচ্ছে পর্ণমোচী, মানে ম্যানগ্রোভ এবং হচ্ছে তোমার ম্যানগ্রোভ এবং হচ্ছে পর্ণমোচী, চিরহরিত, ম্যানগ্রোভ এবং পর্ণমোচী, এই 3 ধরনের অরণ্যই কিন্তু আন্দামান নিকোবরে লক্ষ্য করা যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় পড়তে হবে। এবং তোমাদের আমি কিন্তু পশ্চিম ঘাটে বলে দিলাম যে পশ্চিম ঘাটে কি কি আছে। পশ্চিম ঘাটে আছে তোমার একদিকে হচ্ছে চিরসবুজ বৃক্ষ আছে, আর একদিকে আছে তোমার পর্ণমোচী বৃক্ষ, ঠিক আছে। এটা কিন্তু আমি বলে দিলাম, একটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, একটা লিওয়ার্ড সাইড, দুদিকে কিন্তু 2 ধরনের বৃক্ষ লক্ষ্য করা যায়। চলো এরপরে দেখি কোশ্চেন। আচ্ছা, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান কি? তাহলে দাক্ষিণাত্যের মালভূমি বললাম এই যে তোমার
আনাইমুদি, ঠিক আছে, আনাইমুদি, এটা মনে রাখবে। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে আনাইমুদি। আচ্ছা, নীলগিরিটা একটু বলে রাখি। দেখো, এদিকে হচ্ছে তোমার পশ্চিম ঘাট আর এদিকে হচ্ছে পূর্ব ঘাট। পশ্চিম ঘাট পূর্ব ঘাট যেখানটায় মিলিত হয় তাহলে সেটা মনে রাখবে নীলগিরি। তাহলে নীলগিরিতে মনে রাখবে যে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কি হচ্ছে মিলিত হয় এখানটায়। হ্যাঁ, তাহলে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট এবং হচ্ছে কি ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, এই দুটো কিন্তু কি হচ্ছে মিটিং পয়েন্ট, দুটো মিট করছে এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে দুটো ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের মিটিং পয়েন্ট কি আছে সেটা হচ্ছে নীলগিরি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, নীলগিরি হিলে কিন্তু এরা দুটো মিলিত হচ্ছে। দেখো, দুর্গাপুর, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, দুর্গাপুর হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তাহলে যেগুলাই আমি করাচ্ছি সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমাদের কিন্তু এর মাধ্যমে কিন্তু আমি অনেকটা রিভাইজ করানোর চেষ্টা করছি, প্রত্যেককে ভালো করে দেখে নেবে। আচ্ছা দেখো, এই যে কংসাবতী প্রশ্ন পড়েছিল ডাব্লিউবিসিএস এ, যে মুকুটমণিপুর বাঁধ, মণিপুর, মণিপুর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? মনে রাখবে এই কংসাবতী নদীর উপরে অবস্থিত। কংসাবতী নদী বা কাঁসাই নদীর উপরে অবস্থিত। ময়ূরাক্ষী ড্যাম, সরি, ময়ূরাক্ষী নদীর উপরে মনে রাখবে মেসেঞ্জার ড্যাম আছে, মেসেঞ্জার ড্যাম এবং তিলপাড়া ব্যারেজ দুটাই আছে কিন্তু। হ্যাঁ, তিলপাড়া, তিলপাড়া ব্যারেজ, মেসেঞ্জার ড্যাম, মেসেঞ্জার, মেসেঞ্জার বাঁধ, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। সেটা কার উপরে আছে? ময়ূরাক্ষী নদীর উপরে আছে। মনে রাখবেন ময়ূর তিল পেড়ে পেড়ে যায়। ঠিক আছে, তো এরকম মনে রাখবে যে ময়ূর কি করে? তিল পারে। তাহলে তিলপাড়া ব্যারেজ কার উপরে আছে? ময়ূরাক্ষী নদীর উপরে, এবং হচ্ছে মেসেঞ্জার, ঠিক আছে, মেসেঞ্জার বাঁধটাও কিন্তু এই ময়ূরাক্ষী নদীর উপরে আছে। ক্লিয়ার? চলো এরপরে দেখি কি আছে। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো কোনটি? তাহলে দেখো, এই যে জেলাগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে পশ্চিমে অবস্থিত কোনটা? মনে রাখবে পুরুলিয়া জেলা। ঠিক আছে, এখানেই বললাম সব থেকে কম বৃষ্টিপাত হয়। তাহলে এগুলো কিন্তু ভালো করে পড়ে নিবে। পশ্চিমবঙ্গের তোমাদের আমি পড়িয়ে দিয়েছি, ওই জন্য কিন্তু আমি এখানে আর বেশি পয়েন্ট বলবো না। তোমাদের আমি কিন্তু একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ ধরে 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 পড়িয়েছি। পশ্চিমবঙ্গে যারা দেখোনি ক্লাসগুলো যে দেখে নেবে তারা। বলছে দ্য স্কেল ইউজ ফর মেজারিং দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুইক। তাহলে আর্থকুইকের এই ইন্টেন্সিটিকে কোন স্কেলের সাহায্যে মাপা হয়? ঠিক আছে, মনে রাখবে রিক্টার স্কেলের সাহায্যে কিন্তু মাপা হয়। দেখো, এই ভূমিকম্পের সঙ্গে না দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে রিক্টার স্কেল, এই যে রিক্টার স্কেল, এবং আরেকটা মনে রাখবে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ, এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখবে, এটা দুটোই কিন্তু ভূমিকম্পের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, আচ্ছা দেখো ক্রেস্কোগ্রাফ, ক্রেস্কোগ্রাফটা কিন্তু ভুল করে দেবে না। ক্রেস্কোগ্রাফ আর সিসমোগ্রাফ দুটো কিন্তু আলাদা। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা হচ্ছে গাছের বৃদ্ধি, গাছের বৃদ্ধি তোমার নির্ণয় করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু এটা কিন্তু আবিষ্কার করেছিল। ঠিক আছে, তাহলে জগদীশ চন্দ্র বসু এটাকে কিন্তু আবিষ্কার করেছিল, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ক্লিয়ার? চলো এরপরে দেখি কোশ্চেন কি আছে। ভিলাই, ভিলাই কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভিলাই আছে মনে রাখবে ছত্তিশগড়ে ভিলাই অবস্থিত। তোমাদের বললাম এই যে স্টিল প্লান্ট গুলো আছে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পড়তে হবে। প্রশ্ন পড়ে যে সালেম, সালেম স্টিল প্লান্ট কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে কিন্তু এই সালেম অবস্থিত। ঠিক আছে, সালেম স্টিল প্লান্ট। স্টিল প্লান্ট আছে জামশেদপুর, খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে, সেটা কিন্তু জামশেদপুর ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ড লিখে দিই তোমাদের, জামশেদপুর, জামশেদপুর মনে রাখবে। জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা এবং খারকাই নদীর সঙ্গম স্থলে তৈরি হয়েছে জামশেদপুর। এটা কোথায় আছে? ঝাড়খণ্ডে আছে। আমি বলেছি ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বাউন্ডারি আছে। যদি বলা হয়
মানে কিসের বাউন্ডারি, মানে যদি কোন কোন স্টেট বাউন্ডারি, দেখো আমরা জানি পশ্চিমবঙ্গের সঙ্গে যে যে বাউন্ডারি গুলো আছে আমাদের মানে মানে আমাদের দেশের যে স্টেট বাউন্ডারি গুলি আছে, সেই স্টেট বাউন্ডারির মধ্যে সব থেকে বড় বাউন্ডারি কিন্তু ঝাড়খণ্ডেরই, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ঝাড়খণ্ড জামশেদপুর কি বললাম, সুবর্ণরেখা, সুবর্ণরেখা প্লাস খারকাই, এই নদীর সঙ্গমস্থলে কিন্তু এই জামশেদপুর তৈরি হয়েছে। ঠিক আছে, জামশেদপুর স্টিল প্লান্ট। আচ্ছা, হুইচ সিটি ইজ লোকেটেড অ্যালং মুলামুথা রিভার, খুব ইম্পর্টেন্ট, মুলামুথা রিভার মনে রাখবে, সেটা হচ্ছে পুনে। তাহলে পুনে শহরটা কিন্তু মুলামুথা নদীর তীরে অবস্থিত। গোয়া পড়ে, গোয়া কিন্তু দুটা নদী মনে রাখবে, একটা কি, একটা হচ্ছে মান্ডোভি আর একটা হচ্ছে জুয়ারি। এই দুটো, মান্ডোভি এবং জুয়ারি। আচ্ছা, আগ্রা, আগ্রা সবাই জানো যমুনা নদীর তীরে অবস্থিত। লখনৌ, লখনৌ হচ্ছে গোমতী রিভারের তীরে অবস্থিত লখনৌ। আচ্ছা, আরেকটা মনে রাখবে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত, মুসি রিভার, মুসি নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলা, দেখো এই যে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত পরীক্ষায় আসে, এইটা কিন্তু ভালো করে দেখে নিবি। দেখো আমি এই কোশ্চেন গুলো তোমাদের দিয়েছি এই জন্যই, এই এরিয়া গুলো তোমাকে কিন্তু কভার করে যেতে হবে এক্সামের আগে। ক্লিয়ার? তাহলে আমার কিন্তু একটা কোশ্চেন আমার টার্গেট নয়, আমার তোমার এই কোশ্চেনটা মুখস্থ হবে হবে এবং এর সঙ্গে যে টপিকটা তোমাদের আমি ধরছি ওই টপিকটা যেন তোমাদের কভার হয়। ক্লিয়ার? আর অবশ্যই কিন্তু এই যে পয়েন্টগুলো লিখছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্যই কিন্তু আমি তোমাদের এই কোশ্চেনগুলো নিয়েছি। দেখো এই যে অপশনগুলো সব কিন্তু নিজে সেট করেছি, অপশন কিন্তু এরকম থাকে না। ঠিক আছে, যাতে তোমাদের ভালো রিভাইজটা হয় ওই জন্য আমি অপশনটা এভাবেই কিন্তু দিয়েছি। দেখো লোকটাক লেক কোন রাজ্যে অবস্থিত, তাহলে আমাদের লেক গুলো একটু করে নিতে হবে যে কোথায় কোন লেক অবস্থিত। তাহলে লোকটাক লেক মনে রাখবে মণিপুরে আছে। ঠিক আছে, মণিপুরে আছে কি তোমার লোকটাক লেক। এবারে প্রশ্ন হচ্ছে এই লোকটাক লেকের উপরে কিন্তু একটা ন্যাশনাল পার্ক আছে, মানে একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও। ঠিক আছে, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। তাহলে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মনে রাখবে, সেটা কিন্তু এই লোকটাক লেকের উপরে এই মণিপুরে কিন্তু অবস্থিত। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পরে কিন্তু যে একমাত্র ফ্লোটিং বা ভাসমান ন্যাশনাল পার্ক ইন দা ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে কত ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো, এটা ভাসমান ন্যাশনাল পার্ক। আচ্ছা, কোরিঙ্গা, কোরিঙ্গা ম্যানগ্রোভ, এই ডব্লিউবিসিএস এ আসা প্রশ্ন যে কোরিঙ্গা ম্যানগ্রোভটা কোথায় লক্ষ্য করা যায়, মানে কোরিঙ্গা ম্যানগ্রোভটা লক্ষ্য করা যায় অন্ধ্রপ্রদেশে। এবার তোমাদের আমি বলেছি, বারবারই বলি যে অন্ধ্রপ্রদেশে কিন্তু তামাক চাষটা কিন্তু সব থেকে বেশি হয়। ঠিক আছে, তামাক বা টোবাকো কাল্টিভেশন ম্যাক্সিমাম কোথায় হয়, টোবাকো কাল্টিভেশন ম্যাক্সিমাম হয় কিন্তু অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এবারে তোমরা আমাকে কমেন্টে জানাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোবাকো কাল্টিভেশন ম্যাক্সিমাম কোথায় হয়। ঠিক আছে, তোমাদের আমি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ পড়িয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে আমাকে জানাবে। ঠিক আছে, চলো। যে হুইচ স্টেট ইজ নোন as the land of rising sun, তাহলে ল্যান্ড অফ রাইজিং সান মনে রাখবে অরুণাচল প্রদেশকে বলা হয়। ঠিক আছে, এবার অরুণাচল প্রদেশ এর কিন্তু পূর্ব নাম হচ্ছে নেফা। খুব ইম্পর্টেন্ট যে নেফা কার পূর্ব নাম, নেফা সেটা কিন্তু অরুণাচল প্রদেশের। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে নেফা অরুণাচল প্রদেশের কিন্তু পূর্ব নাম, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট মনে রাখবে যে অরুণাচল প্রদেশে যদি সানরাইজ হয়, দেখো প্রথমে সব থেকে সবের প্রথম কিন্তু এই অরুণাচল প্রদেশেই সানটা রাইজ হয়, এই জন্য হচ্ছে দ্য ল্যান্ড অফ রাইজিং সান বলা হয় এটাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা কার বলা হয়, ভারতের বলা হয় কিন্তু, হ্যাঁ মাথায় খেয়াল রাখবে ভারতের। আরেকটা পয়েন্ট প্রশ্ন আছে যে যদি হচ্ছে প্রথমে তোমার মানে সব থেকে যেহেতু পূর্ব দিকে অবস্থিত এটা, তাহলে প্রথমে সানরাইজটা এখানে হয় এবং সব থেকে শেষে কোথায় হয়, মানে সব থেকে শেষে কিন্তু গুজরাটে হয়, শেষে। ঠিক আছে, সব থেকে শেষে কিন্তু সানরাইজ বা সূর্য উদয় কোথায় হয় মনে রাখবে, গুজরাটে হয়। কত সময়ের ডিস্টেন্স থাকে এটাও পরীক্ষায় পড়ে, তো মনে রাখবে অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট কেন বলছি, পুরো এক্সাক্ট নয় কিন্তু, হ্যাঁ অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স মনে রাখবে
2 আওয়ার, 2 ঘন্টা, ঠিক আছে, প্রায় প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা। তাহলে যদি অরুণাচল প্রদেশে 6টায় সূর্য উদয় হয়, তাহলে গুজরাটে কটায় সূর্য উদয় হবে? 2 ঘন্টা পরে, অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা পরে, মানে 8টায় সূর্য উদয় হবে। ক্লিয়ার? মানে অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা আগে কিন্তু এই অরুণাচল প্রদেশে কিন্তু সানরাইজটা হয়। ক্লিয়ার? ঠিক আছে, চলো এরপরে দেখি কি আছে। নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে কোনটা সঠিক এখানে বলেছে, দেখো। তাহলে এই যে পারাদ্বীপ, ঠিক আছে, পারাদ্বীপ কোথায় আছে? আমরা জানি পারাদ্বীপ আছে তোমার উড়িষ্যায়, তাহলে এটা হবে না, কাটা। তামিলনাড়ু, ম্যাঙ্গালোর না, এটা হচ্ছে কর্ণাটকে। ম্যাঙ্গালোর আছে তোমার হচ্ছে কর্ণাটকে অবস্থিত। ম্যাঙ্গালোরটা কোথায় অবস্থিত? কর্ণাটকে। হ্যাঁ, আচ্ছা দেখো গুজরাট, কান্ডালা, হ্যাঁ, তাহলে কান্ডালা পোর্টটা কোথায় আছে? কান্ডালা পোর্টটা গুজরাটে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মনে রাখবে যে তামিলনাড়ুতে, তামিলনাড়ু পরে যে কি কি আছে তামিলনাড়ু, ই সি টি, এন্নোর, এন্নোর, চেন্নাই, তুতিকোরিন, তুতিকোরিন, ঠিক আছে। তাহলে এন্নোর, চেন্নাই এবং তুতিকোরিন, এন্নোর, চেন্নাই এবং তুতিকোরিন, এই যে তোমার পোর্ট গুলো আছে সেটা কোথায় আছে মনে রাখবে? তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তামিলনাড়ুতে কি কি আছে তাহলে কিন্তু জেনে রাখবে। তাহলে লোকেশন বেসিক কিন্তু কোশ্চেন হবে, একটু লোকেশনটা ভালো করে তোমাদের দেখতে হবে, যেসব পোর্ট কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা, একটু আগে তোমাদের আমি বললাম জামশেদপুর, জামশেদপুরটাই কিন্তু মনে রাখবে ভারতের বৃহত্তম কারখানা। একটু আগে বললাম যে জামশেদপুর মানে তোমার এটাই কিন্তু সুবর্ণরেখা এবং খারকাই নদীর সঙ্গমস্থলে তৈরি হয়েছে, ঠিক আছে, টাটা জামশেদপুর। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো কি আছে। বলছে কোন বাঁধটি বর্তমানে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদের বা বিতর্কের কারণ? তো মনে রাখবে এই যে মুল্লা পেরিয়ার বাঁধ, এটা কিন্তু বিবাদের কারণ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মুল্লা পেরিয়ার ড্যাম। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। গির অরণ্য, গির অরণ্য কোথায় অবস্থিত? মনে রাখবে গির অরণ্য কিন্তু গুজরাটে অবস্থিত, গুজরাটের গির অরণ্য, ঠিক আছে, গুজরাটের গির অরণ্য, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা আসে। এবার এই গির অরণ্যে মনে রাখবে যে এশিয়াটিক লায়ন পাওয়া যায়, এশিয়াটিক লায়ন। তাহলে গুজরাটের গির অরণ্যে কিন্তু এশিয়াটিক লায়ন পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায় মনে রাখবে, সেটা গুজরাটের গির অরণ্য, ঠিক আছে। চলো তারপরে কোশ্চেন দেখি। শিলং, শিলংটা কোথায় অবস্থিত? তাহলে মনে রাখবে শিলং কিন্তু এই খাসি, ইস্ট খাসি মানে খাসি হিলে কিন্তু অবস্থিত। দেখো গারো খাসি জয়েন্টে আছে, মনে রাখবে তার মিডিলে যেটা আছে গারো খাসি জয়েন্টে, খাসিতে কিন্তু অবস্থিত কি, সেটা হচ্ছে তোমার শিলং। দেখো যদি আমি মেঘালয়কে কল্পনা করি, এটা গারো, এটা খাসি, তারপরে জয়েন্টে, এইখানেই কিন্তু তোমার এই শিলংটা অবস্থিত। এবারে পরীক্ষা পরে এই যে মেঘালয়, ঠিক আছে, মেঘালয় এইটার মালভূমিটার মানে মেঘালয়ের নামকরণ কে করেছিল পরে কিন্তু পরীক্ষা। হ্যাঁ, তোমরা রাখবে এসপি চ্যাটার্জি, এসপি চ্যাটার্জি কিন্তু এর নামকরণটা করেছিল, খুব ইম্পর্টেন্ট, যে মেঘালয়ের নামকরণ কে করেছিল? এসপি চ্যাটার্জি। ক্লিয়ার? চলো, বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন লিঙ্গানুপাত, তাহলে সর্বনিম্ন লিঙ্গানুপাত কোথায় আছে মনে রাখবে? সব থেকে কম লিঙ্গানুপাত আছে সেটা হচ্ছে তোমার হরিয়ানাতে, ঠিক আছে, হরিয়ানাতে সব থেকে কিন্তু কম লিঙ্গানুপাত আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলে সব থেকে বেশি কোথায় আছে লিঙ্গানুপাত মনে রাখবে, সেটা কিন্তু কেরালাতে, এটা কিন্তু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে কোথায়? সেটা হচ্ছে কেরালাতে কিন্তু সব থেকে বেশি লিঙ্গ অনুপাত আছে, ঠিক আছে। এটাকে লিঙ্গ অনুপাত বলতে সেক্স রেশিওর কথা বলা হচ্ছে, সেক্স রেশিও, সেক্স রেশিও ম্যাক্সিমাম কোথায় বললাম? ম্যাক্সিমাম হচ্ছে কেরালাতে এবং মিনিমাম হরিয়ানাতে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, পড়ে নেবে ভালো করে। কপিলধারা ফল বা ওয়াটারফল কোথায় আছে মনে রাখবে? কোন নদীর উপরে আছে মনে রাখবে? কপিলধারা ওয়াটারফলটা কিন্তু নর্মদা নদীর উপরে অবস্থিত। এর লোকেশনটা কিন্তু পরে, লোকেশনটা মনে রাখবে মধ্যপ্রদেশ,
মধ্যপ্রদেশ, ঠিক আছে, এমপি মধ্যপ্রদেশে কিন্তু এটা অবস্থিত, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই নর্মদা রিভারের উপরে, আচ্ছা আচ্ছা সারাবতী নদীর উপরে মনে রাখবে যোগ যোগ বা গেরসেপ্পা, যোগ বা গেরসেপ্পা বা তোমার ইন্দিরা গান্ধী গান্ধী ওয়াটারফল আছে, ঠিক আছে। তাহলে মহাত্মা গান্ধী বা গেরসেপ্পা এই ওয়াটারফলটা কোথায় আছে মনে রাখবে, এই সারাবতী নদীর উপরে কিন্তু অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। এবার মনে রাখবে এটা কিন্তু বর্তমান নাম, এটা হচ্ছে বর্তমান নাম, নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে ছিল যোগ বা গেরসেপ্পা আমরা জানি এটা ছিল, কিন্তু এখন বর্তমানে নাম চেঞ্জ হয়ে গেছে, এটা ক্লিয়ার। তাহলে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকে কিন্তু এটা ভালো করে দেখে নিবে। তাহলে দেখো ওয়াটারফল থেকে কিন্তু আমাদের পড়তে হবে কুঞ্চিকাল ওয়াটারফল, তারপর তোমার আরো যে ওয়াটারফল গুলো আছে সেগুলো কিন্তু সবগুলো একবার দেখে নেবে যে কি কি ওয়াটারফল আছে, কোথায় কোথায় আছে, লোকেশন ভেরি ইম্পর্টেন্ট। ভারতের উচ্চতম শৃঙ্গ কি, তাহলে ভারতের উচ্চতম শৃঙ্গ মনে রাখবে কেটু বা গডউইন অস্টিন। গডউইন অস্টিন কোথায় অবস্থিত না কারাকোরাম রেঞ্জে কিন্তু এটা অবস্থিত। এবার তোমাদের আমি কয়েকটা কথা বলি, যদি বলা হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি, আমি একটু আগেই বললাম যে মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর মানে এ আছে এক নম্বরে, এক নম্বরে। সেকেন্ডে কে আছে মানে পৃথিবীর মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কিন্তু কেটু সেকেন্ডে। থার্ড কে, থার্ড স্যার কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। তাহলে প্রশ্ন যদি পড়ে যে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন কি হবে, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু সিকিমে অবস্থিত, ক্লিয়ার। তাহলে কিন্তু এইটা সবটাই তোমরা জেনে রাখো, কোনটা আসবে কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক আছে। তাহলে যদি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে তখন কি হবে, মাউন্ট এভারেস্ট। কোথায় বললাম একটু আগে তোমাদের বললাম যে নেপালে অবস্থিত, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এক নাম্বার সব থেকে উঁচু, তারপরে হচ্ছে কেটু, তারপরে কি কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। নেক্সট কোশ্চেন কি আছে হচ্ছে ঝিলাম নদী, ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী, তা ঝিলাম কিন্তু জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ নদী, ঠিক আছে, একটু আগেই তোমাদের আমি বললাম। রাজস্থানে একটা রিভার পড়ে, ঠিক আছে, লুনি রিভার, ইম্পর্টেন্ট, একমাত্র অন্তর্বাহিনী নদী সেটা হচ্ছে কিন্তু এই রাজস্থানে, মানে রাজস্থানের অবস্থিত লুনি, ঠিক আছে, এটা কিন্তু তোমার অন্তর্বাহিনী একটা রিভার, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, প্রয়াগ, দেখো যে প্রয়াগ গুলা আছে গঙ্গা রিভারের, পাঁচটা প্রয়াগ কিন্তু একদম ঝাড়া মুখস্থ করবে, ঠিক আছে। তোমার রুদ্রপ্রয়াগ বলছে এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত, তাহলে মনে রাখবে রুদ্রপ্রয়াগ, আলাকনন্দা এবং হচ্ছে মন্দাকিনী, আলাকনন্দা এবং মন্দাকিনী। আরেকটা মাথায় খেয়াল রাখবে আলাকনন্দা এবং ভাগীরথী, এটাই কিন্তু বারবার আসে, মনে রাখবে এটা হচ্ছে দেবপ্রয়াগ, খুব ইম্পর্টেন্ট যে দেবপ্রয়াগটা কিন্তু সেটা কি মনে রাখবে যে আলাকনন্দা এবং ভাগীরথী সঙ্গমস্থলে তৈরি হয়েছে কি দেবপ্রয়াগ। আচ্ছা, এই আলাকনন্দা এবং পিন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। সমস্ত প্রয়াগ গুলো একবার তোমরা কিন্তু ভালো করে দেখে নিবে, ঠিক আছে। নাথুলা, নাথুলা পাস, নাথুলা পাসটা আগে কি বলে দিই মনে রাখবে, এটা একটা অ্যানসিয়েন্ট সিল্ক রোড, ঠিক আছে, অ্যানসিয়েন্ট সিল্ক রোড, সিল্ক রোড। তাহলে আগে কিন্তু চায়নার সঙ্গে এটাতে কিন্তু ট্রেড হতো, ব্যবসা হতো, যখন ইন্দো চায়না ওয়ার হয়ে গেল, ইন্দো চায়না ওয়ারের পরে 1962 সালে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে, বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট সিল্ক রোড, ঠিক আছে। নাথুলা পাসটা আবার রিওপেন হয়, মনে রাখবে রিওপেন, খুব ইম্পর্টেন্ট বলছি যেগুলা সেগুলা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এটা রিওপেন কখন হয়েছিল মনে রাখবে 2006 সালে, ঠিক আছে, 2006 সালে কিন্তু এটাকে আবার রিওপেন হয়, ঠিক আছে। তাহলে এই যে বললাম এতক্ষণ, তাহলে এই পাসটা কোথায় আছে, তাহলে ইম্পর্টেন্ট পাস এটা হচ্ছে সিকিম হিমালয়ে আছে। তাহলে দেখো ইম্পর্টেন্ট কি কি পাস আছে, নাথুলা পাস, জেলেপলা পাস, নাকুলা পাস, এটা সবই কিন্তু সিকিমে আছে, খুব ইম্পর্টেন্ট। নাথুলা, নাকুলা, জেলেপলা
ঠিক আছে, এই পাসগুলা কিন্তু ইম্পর্টেন্ট পাস। আরো তোমাদের অনেক যে পাস আছে সেই পাসগুলো একবার দেখে নিবে ইম্পর্টেন্ট কি কি পাস আছে। পাস বলতে যে পাহাড়ের যে পথ, ঠিক আছে, পাহাড়ের উপরে পাহাড় কেটে যে পথ তৈরি হয় যেগুলোকে পাস বলা হয়। হ্যাঁ, তো কোথায় কি পাস আছে একবার ভালো করে তোমরা দেখে নিবে। ফলঘাট, ভোরঘাট, ঠিক আছে, আরো অনেক পাস আছে তোমাদের সাউথ ইন্ডিয়াতে এবং নর্থ ইন্ডিয়াতে। নর্থ ইন্ডিয়াতে আমরা জানি ম্যাক্সিমাম পাস গুলো আছে হিমালয়ের উপরে। তাহলে সেটা কিন্তু একবার ভালো করে দেখে নিবি যে কোথায় কোন পাসটা আছে, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আঁধি, আঁধি আর দ্য স্টর্মস অফ, তাহলে আঁধি একটা কি ধূলিঝড়, আমরা জানি এটা কোথায় হয়, পাঞ্জাবে হয়, পাঞ্জাবে কিন্তু আঁধি হয়। ঠিক আছে, আর আমরা কয়েকটা ঝড়ের নাম আমি তোমাদের বলছি। দেখো, এবার দেখো কালবৈশাখী ঝড় কোথায় হয়, ওয়েস্ট বেঙ্গলে হয় কালবৈশাখী। তাহলে কালবৈশাখী যে ঝড়টা হয়, কালবৈশাখী, কালবৈশাখী ঝড়টা কোথায় হয় মনে রাখবে, কালবৈশাখী ঝড় হয় ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আচ্ছা কেরালাতে কি হয়, কেরালাতে হচ্ছে তোমার ম্যাঙ্গো সাওয়ার, খুব ইম্পর্টেন্ট, ম্যাঙ্গো সাওয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে, শুধুমাত্র কেরালা নয়, কেরালা এবং কর্ণাটক। কেরালা এবং কর্ণাটক এই দুটো জায়গাতে কি হয় না ম্যাঙ্গো সাওয়ার হয়, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি বললাম, পাঞ্জাবে বললাম আঁধি ঝড় হয়। ঠিক আছে, আরো একটা ইম্পর্টেন্ট যে লু কোথায় কোথায় বয়, লু, এই যে এগুলা কি, এদের সম্বন্ধে কিন্তু ডিটেলে তোমাদের আমি পরে পড়াবো। হ্যাঁ, জাস্ট মনে রাখো যে লু কোথায় কোথায় বয়, তাহলে লু মনে রাখবে, এটা কিন্তু পাঞ্জাব, পাঞ্জাব, হরিয়ানা, হরিয়ানা, আর হচ্ছে তোমার রাজস্থান, ঠিক আছে, দিল্লি, মানে গ্রীষ্মকালে যে তোমার লু বয় আর কি। ঠিক আছে, না না মানে লু, এটা কিন্তু এই গ্রীষ্মকালে বয় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি এই জায়গাতে কিন্তু লু বয়। আমরা কিন্তু দেখেছি এটা অনেক, মানে কি বলবো, এই লু এর কিন্তু অনেক মানুষ কিন্তু মারা যায়, খুব ডেঞ্জার এটা হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে লু কোথায় বয়, লু কিন্তু বয় এইসব জায়গাগুলোতে। আচ্ছা, পাঞ্জাবে বললাম পাঞ্জাবে আঁধি, হ্যাঁ, তারপরে ওয়েস্ট বেঙ্গলে কালবৈশাখী, কেরালাতে এবং হচ্ছে কর্ণাটকে কি বললাম ম্যাঙ্গো সাওয়ার, খুব ইম্পর্টেন্ট। তাহলে একবার কিন্তু ভালো করে এগুলো দেখে নেবে। দেখো, পৃথিবীর অপসুর অবস্থান ঘটে, তাহলে অপসুর অনুসুর খুব ইম্পর্টেন্ট। অপসুর ব্যাপারটা কি না, অপ মানে কি দূর, মানে অপর মানে কি, অপর যে হয় সে আমার থেকে দূরে চলে যায়। তাহলে অপসুর আর অনুসুর ব্যাপারটা বুঝো। অপসুর মানে পৃথিবী থেকে যখন সূর্যের মধ্যে, পৃথিবী এবং সূর্যের মধ্যে যখন ডিস্টেন্সটা সব থেকে বেশি হয়ে যায়, দেখো আমি বুঝাচ্ছি তোমার, ধরো এটা পৃথিবী, তাই তো, সূর্য, সূর্য, এবারে সূর্যকে বেষ্টন করে পৃথিবী কি একটা মানে এরকম একটা অধিবৃত্তাকার পথে ঘুরছে। এবার দেখো, তাহলে যখন দেখো, তাহলে এইখানে যখন অবস্থান করবে পৃথিবী, তাহলে অনেক ডিস্টেন্সে আছে, এটাকে বলা হয় সব থেকে বেশি ডিস্টেন্সে থাকে। আর অনুসুর হলে কি হয় না সব থেকে কাছে এসে যায়। তাহলে অনু মানে কি, অনুসুর মানে কি কাছে, অনুসুর মানে কি কাছে, অনুসুর, আর অপসুর মানে কি দূরে, অপসুর, খুব ইম্পর্টেন্ট। অনুসুর এবং অপসুর পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, আচ্ছা বলে রাখি, অপসুর যদি হয় তখন মনে রাখবে 4 জুলাই, আর অনুসুর হলে কিন্তু 3 জানুয়ারি, এটা কিন্তু অনুসুর, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অপসুর অনুসুর কিন্তু পরীক্ষায় আসে, বারবারই আসে। ঠিক আছে, তোমরা হয়তো ডিস্টেন্সটা জানো যে 14,70,00,000 একটা আছে, এটা হচ্ছে এটা 14,70,00,000, আর এটা হচ্ছে 15,20,00,000। ছোটবেলায় পড়েছো এটা, আমি কিন্তু এই ব্যাপারটা আর বলছি না। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন আসে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেয়, এটা কিন্তু পরীক্ষা আসে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেই, মনে রাখবে 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, মিনিট 20 সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট সময় নেই কত, 8 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা দেখো 21শে মার্চ, 21শে মার্চ মনে রাখবে, এটা হচ্ছে তোমার মহাবিষুব, শুভ। আর হচ্ছে 23শে সেপ্টেম্বর, এটা মনে রাখবে জল বিষুব, জল বিষুব। আর দুটো পরে, একটা হচ্ছে কর্কট সংক্রান্তি আর একটা হচ্ছে মকর সংক্রান্তি, আমি লিখে দিই একদম।
কর্কট কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, আর এটা হচ্ছে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি। এটা 21শে জুন, আর এটা হচ্ছে 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। তো এইটা কিন্তু অনেকে ভুল করে দেয়। কি করে মনে রাখবো স্যার? দেখো ভুল হবে না, তুমি কি করবে, 6 মাস গুনবে। জুন, জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো 6 মাস আসছে। তাহলে এখানে 6 মাসের ডিস্টেন্স সবসময় থাকবে কিন্তু। তাহলে 21শে জুন এবং 22শে ডিসেম্বর, ঠিক আছে? 21শে জুন 22শে ডিসেম্বর কত মাসের ডিস্টেন্স? 6 মাসের। এদিকে দেখো কি আছে, মার্চ, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। দেখো ডেটটা তোমাকে মনে রাখতে হবে, বাট আমি কি বলছি কনসেপ্টটা বুঝো। এটা কিন্তু 6 মাসের ডিফারেন্স আছে। দেখো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ক মাস হলো? 6 মাস হলো। তাহলে এটা কিন্তু মনে রাখবে যে 6 মাসের ডিস্টেন্স কিন্তু এদের থাকে। এটা কিন্তু তোমার মনে রাখতে সুবিধা হবে। ক্লিয়ার? চলো দেখো সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট, তাহলে তোমার রাইস ইনস্টিটিউট মনে রাখবে কিন্তু কটকে আছে। কটকে কিন্তু সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট আছে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো তোমাদের আমি কয়েকটা আর পয়েন্ট বলি। দেখো থাঞ্জাভুর, থাঞ্জাভুর থেকে কি বলা হয়? দক্ষিণ ভারতের ধানের গোলা বলে। দক্ষিণ ভারতের ধানের গোলা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ধানের গোলা কাকে বলা হয় মনে রাখবে? থাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের ধানের গোলা। এখানে কি আছে? বন গবেষণাগার আছে স্যার, গবেষণাগার, খুব ইম্পর্টেন্ট। দেরাদুনে কি আছে? বন গবেষণাগার। দেখো কানপুর, কানপুরে কি বলা হয়? আমি পড়েছি যে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুর। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, আর ভারতের ম্যানচেস্টার কি বলা হয়? আহমেদাবাদকে। তো এগুলো আমি পড়িয়েছি তোমাদের, আর বলবো না। যখন আমি পড়াবো আবার ডিটেলে তখন কিন্তু বলবো। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? তাহলে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু মৌসিনরাম। তাহলে এটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ের মৌসিনরামে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এবং সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? এটাই কিন্তু জয়সলমীরে সব থেকে কম বৃষ্টিপাত হয়, ঠিক আছে? সব থেকে কম বৃষ্টিপাত হয় কিন্তু জয়সলমীর। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু ভারতের, ঠিক আছে? ভারতের সব থেকে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়সলমীরে। আচ্ছা, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের ওপর সব থেকে বেশি, মানে প্রভাব সব থেকে বেশি আর কি, সবচেয়ে বেশি? তো মনে রাখবে গম, ঠিক আছে? তোমার এই যে সবুজ বিপ্লব হয়েছিল সেটা কিন্তু গমের উপরে। এবার দেখো পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয়, খুব ইম্পর্টেন্ট, যে নরমান বরলগকে কিন্তু বরলগ, একে কিন্তু পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয়, সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর যদি বল ভারতের, মনে রাখবে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লবের ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, আর পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? পৃথিবীর কি বললাম? নরমান বরলগ। আর হচ্ছে সেটা পৃথিবীর সবুজ বিপ্লবের জনক, আর এম এস স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা, টোডা, টোডা উপজাতি নিম্নলিখিত মানে এলাকায় বসবাস করে। তাহলে কোথায় বসবাস করে? আমরা জানি টোডা হচ্ছে তোমার নীলগিরিতে বসবাস করে, নীলগিরিতে। আর এটা পরে টোটো, টোটো মনে রাখবে, টোটো কিন্তু আলিপুরদুয়ার। দুটো ইম্পর্টেন্ট, টোটো এবং টোডো। টোডা, টোডা কি বললাম? নীলগিরি। আর টোটো হচ্ছে আলিপুরদুয়ার। একবার কিন্তু পরীক্ষায় এসেছিল, অনেকে কিন্তু ভাবছে যে টোটো মানে হচ্ছে টোডাই, কিন্তু অ্যাকচুয়াল স্পেলিং মিস্টেক নয়, এটা হচ্ছে টোটো একটা উপজাতি আছে। এটা কোথায় বসবাস করে? আলিপুরদুয়ারে কিন্তু আছে। আচ্ছা, যে টোডা এই পরীক্ষা পড়েছিল, এদের অকুপেশন কি? মনে রাখবে প্যাস্টোরালিজম, ঠিক আছে? মানে তোমার পশুপালন।